জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আমি তাপস বিশ্বাস। আজকের আলোচনায় সঞ্চালনা করছি আমি হরিভক্তি টিভিতে। আমাদের ভারতে যে স্বাধীনতা নিয়ে আমরা কথা বলি সেটি বেশি দিনের নয়। সেটি আমরা 1947 সালে 15ই আগস্টে স্বাধীনতা পেয়েছি। পরাধীন আমরা কবে হয়েছি যদি আমরা সেই নিরিখে দেখি, তাহলে আমরা দেখব 1858 সালের আমরা ব্রিটিশ সরকারের কাছে পরাধীন হয়েছি। তার আগে 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধের নবাব সিরাজদৌলাকে পরাজিত করার মধ্য দিয়ে ভারতবর্ষে উপনিবেশ স্থাপন হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অঞ্চলে তাদের কোম্পানির সাথে কাজ করা শুরু করে। তো ইংরেজদের প্রাদুর্ভাব ঘটে আমরা এক প্রকার ধরে নিতে পারি 1757 সালে। আর পুরোপুরি ভাবে ব্রিটিশ শাসন চালু হয় 1858 সালে। 1858 সালে পুরোপুরি ভাবে ব্রিটিশ শাসন চালু হয় এবং 1947 সালে দেশ স্বাধীন হয়। এখন এই ইংরেজ সরকার যখন আমাদের দেশে ছিল, তখন আমাদের ভারতীয় মূল নিবাসীদের পরিস্থিতি কি ছিল? তারা যে পরাজিত ছিল, তারা কি ইংরেজের কাছে পরাজিত ছিল, নাকি দেশি যে শাসক ছিল আমাদের অর্থাৎ বহিরাগত আর্যদের কাছে এরা পরাজিত ছিল? আমাদের আলোচনার জায়গা এটি যে ভারতে ইংরেজরাও যেমন বহিরাগত, আর্যরা ঠিক তেমনই বহিরাগত। ঠিক আর্যরা আসার পূর্ব থেকেই ভারতীয় মূল নিবাসীরা তারা কি স্বাধীন ছিল নাকি স্বাধীন ছিল না? তাদের পরিস্থিতি কি ছিল, আজই বা তাদের পরিস্থিতি কি? এই জন্য আমাদের আলোচনার টপিকটাই রাখা হয়েছে স্বাধীন ভারতে পরাধীন কারা। তো এই বিষয়টির পরে আমি প্রথমে আলোচনা করতে বলবো আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক অয়ন বাবুকে কিছু বলার জন্য প্রথমে অনুরোধ করব। তো এবার হচ্ছে আমরা দেখব যে ভারতবর্ষে ইংরেজ সরকার যখন এসেছে তখন ইংরেজরা বিদেশি, তারাও বিদেশি। আমরা মূল ভারতীয় নিবাসী যারা, তারা কখনো আর্যদের বিদেশি বলে তকমা আমরা কেউ লাগাইনি। মূল ভারতীয় নিবাসীরা কেউ কিন্তু তাদের বিদেশি তকমা লাগায়নি। তখন তারা তাদের লাভের জন্য ইংরেজদের কাছে বারবার বলেছে যে আপনারা যেমন বিদেশি, আমরাও ঠিক তদ্রূপ ভাবে বিদেশি, আমরা আর্য। নিজেদের আর্য বলে তখন গর্ব করেছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য তখন তারা জাহির করেছে। কিন্তু আজ যখন সে স্বার্থ ফুরিয়েছে, আজ যখন আর্য বলে নিজেদের পরিচয় দিতে লজ্জা বোধ করছে যে আমরা ভারতবাসী নয়, তখন তারা নিজেদের এখন আর্য বলে তাদের পরিচয় দিতে চাইছে না। আর্য মানে সভ্য, সুন্দর এবং শিক্ষিত, এটি বলতে চাইছে। ইংরেজরা থাকা অবস্থায় কিন্তু তারা এক কথায় আর্য মানে বহিরাগত বা বাইরের দেশ থেকে যারা এসছে তারা। ইংরেজদের কাছে তখন বন্ধুত্ব করেছে যে দাদা আপনারাও তো বিদেশি, আমরাও বিদেশি, তো আপনারা মূল ব্রিটিশ ক্ষমতায় থাকুন, আমাদের স্বায়ত্ত শাসন দিন, আমরা আমাদের এদেরকে এই যে চিরদাস জাতি যারা, আমাদের যত আইন কানুনি গ্রন্থ তো দেখেছেন, তাদের তো আমরা দাস বানিয়ে রেখেছি, তো এদেরকে আমরাই শাসন করি। ঠিক এভাবে এদেরটা চলছিল। তো সেই ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাংলার বাইরে, বাংলায় ঠিক এভাবে জাতপাতটা নেই, বাংলার বাইরে দেখা যায় এখনো পর্যন্ত জাতপাতে যে ভেদাভেদ, তাতে বলি হচ্ছে ভারতীয় মূলনিবাসীরা অহরহ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে একজন পিছিয়ে পড়া ঘরের মেয়ে বসে আছে এবং একজন বর্ণবাদী তার মুখে প্রস্রাব করে দিচ্ছে। এই এক মর্মান্তিক দৃশ্য, যেটা কয়েক শত বছর আগে চালু ছিল।
ইংরেজ সরকার আসার পরে যেটি শিথিল হয়ে গিয়েছিল, সেই দৃশ্য দেখা যাচ্ছে যে একজন শূদ্র বা অন্তর্য জাতির মুখে বর্ণবাদী ব্রাহ্মণরা প্রস্রাব করে দেবে, এটি একটি তাদের সাধারণ একটি ব্যাপার তাদের চোখে। কিন্তু একটা মানবিকতার কতটুকু এই জায়গায় আপনি বলতে পারেন, একে কতটুকু মানবিকতা বলতে পারেন? দেখা যায় আরো বিভিন্ন জায়গায় এই অপৃশ্যদের মেয়েদের উলঙ্গ করে সোশ্যাল মিডিয়ার সামনে ঘুরানো। আরো দেখা যায় একজন চামারের ছেলে, সে জুতো পরেছে, জুতো জামা টাই পরে বোম্বে যাবে কাজ করার জন্য, এই জন্য বাস স্ট্যান্ডে কিছু বর্ণবাদী ছেলেরা মুচির ছেলে জামা জুতো টাই পরেছে বলে তাকে মারা হলো উত্তরপ্রদেশে। এই যে জাতি বৈষম্য, স্বাধীন হবার পর ভারতবর্ষে এখনো এভাবে পরাধীন হয়ে থাকা, এটাকে কি স্বাধীনতা বলা যায়? এ বিষয়ে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের যে আলোচ্য বিষয় স্বাধীন ভারতে পরাধীন কারা, সেটা নিয়ে আমি দু চার কথা বলবো, আমার যতটা চর্চা আছে। তো এক কথায় যদি বলতে হয় যে স্বাধীন ভারতে পরাধীন কারা, এর উত্তর হচ্ছে প্রথম যারা ভারতীয় ছিল, অর্থাৎ যারা আদি ভারতীয় এবং খাঁটি ভারতীয়, তারা আজও পরাধীন আছে। তবে আগে তাদের পরাধীনতার মাত্রা বা পরিমাণ যতটা ছিল, ততটা নেই, কিন্তু ইদানিং আবার সেটা বেড়েছে। ইদানিং যে বাড়ার যে কারণ, সেটাও এই যে স্বাধীন ভারতে পরাধীন কারা, এই ভারতবর্ষের এখন ক্ষমতা কারা দখল করে আছে সেটা আগে বুঝতে হবে। স্বাধীনতার মানে যদি হয় যে বিদেশ থেকে আসা একটা জাতি বা শাসক শ্রেণী যাই বলুন, তারা এসে এই দেশের উপরে তাদের রাজত্ব কায়েম করলো, তারা তাদের মতো শাসন ব্যবস্থা পরিচালনা করলো, তাদের মতো করে আইন কানুন তৈরি করলো। এবার তাদেরকে হটিয়ে দেওয়াটা যদি স্বাধীনতা হয়, তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের শেষ বহিরাগত শাসক জাতি হচ্ছে ইংরেজরা। তো ইংরেজরা আমাদের দেশে বহিরাগত শক্তি, বহিরাগত জাতি। তারা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং 1857 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার পর সব মিলিয়ে ওরা প্রায় 200 বছরের মতো ভারতবর্ষ শাসন করেছে, এবং তারা তাদের নিয়ম কানুন তাদের মতো করে করেছে। তো এবার কথা হচ্ছে, ইংরেজ হলো শেষ বিদেশি শক্তি যারা ভারতবর্ষে এসেছিল এবং তাদের রাজ কায়েম করেছিল। এখন কথা হচ্ছে, ইংরেজদেরকে দেশ থেকে হটিয়ে দেওয়া হলো, যেভাবে হোক তাদেরকে হটিয়ে দেওয়া হয়েছে। এবার অন্যান্য যে বিদেশি শক্তি বা বিদেশি জাতিগুলো এসেছিল ভারতবর্ষে, তারা কি চলে গেছে ভারত থেকে? তারা তো থেকে গেছে। তাহলে ভারতবর্ষ, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমি এই প্রশ্নটা অনেককেই করি, যে তাহলে ভারতবর্ষ পরাধীনটা কবে হয়েছিল প্রথম? কিন্তু অনেকেরই চিন্তা ভাবনাটা এরকম যে 1757 সালে পলাশির যুদ্ধ হলো সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ বাহিনীর।
তারপরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, তখন থেকে আমরা পরাধীন হয়ে গেলাম। কিন্তু আমার মনে হয় এইটা যাদের সঠিক ইতিহাস বোধ আছে, যারা ইতিহাস নিয়ে চর্চা করে এবং যারা ভারতের ভূমিপুত্র, তারা যদি নিজের ইতিহাসটা চর্চা করে, আমার মনে হয় না যে তাদের কাছে এটা সঠিক তথ্য বলে মনে হবে। আমিও একজন ভারতের ভূমিপুত্র, আমি তপশিলি জাতিভুক্ত। তো আমি আমার ইতিহাস ঘেঁটে দেখলাম যে আমাদের পূর্বপুরুষরা এই দেশে রাজত্ব করত, এই দেশটা আমাদের ছিল। আমাদের কাছ থেকে ভারতবর্ষে প্রথম আক্রমণকারী যে শক্তি, আরিয়ান গোষ্ঠী, নর্দিক, যারা, এটা নৃতত্ত্ব যারা পড়েছে তারা বুঝতে পারবে বা জানতে পারবে যে ভারতবর্ষে বেশ কয়েকটা নরগোষ্ঠী বা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। তার মধ্যে শেষ যারা ভারতবর্ষে এসেছে তারা হচ্ছে নর্দিক বা আরিয়ান বা বৈদিক, এবং তারা নিজেদেরকে আর্য বা আরিয়া বলে পরিচয় দিত। তো এই আর্যরা হলো ভারতবর্ষের প্রথম আক্রমণকারী, এবং এরা ভারতবর্ষে যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এই দেশের ভূমিপুত্রদেরকে বা আমাদের পূর্বপুরুষদেরকে পরাজিত করে, এবং তারা যে শাসন ব্যবস্থা কায়েম করেছিল, এটা ইংরেজরাও এতটা জঘন্য আইন কানুন তৈরি করে। তো আর্যদের পরে দেখা যাচ্ছে আরো অনেক শাসক জাতি ভারতবর্ষে ঢুকেছে, কিন্তু আর্যরা কায়দা করে তাদেরকে, যেহেতু তারা যোদ্ধা ছিল, এই জন্য এদেরকে সম্মান বা খাতির করে ক্ষত্রিয় হিসেবে স্বীকৃতি দিয়ে আর্যরা কিন্তু এদের মাথার উপরে থাকার চেষ্টা করল। একদম, তাদের রাজসভায় সর্বক্ষণ বিরাজ করেছে তারা। হ্যাঁ, মানে এমন একটা ভাব যে হ্যাঁ তোমরা থাকো, তোমরা এসেছো, তোমাদেরকে আমরা স্যালুট করছি, তোমাদেরকে ভালো জায়গা দিচ্ছি, হ্যাঁ, আমাদের সঙ্গে তোমরা একটা আপোষ করে থাকো। কিন্তু সর্বোচ্চ যে জায়গাটা, সর্বোচ্চ সম্মানের যে স্থানটা, সেটা ওরা ধরে রাখলো নিজেরা 3 ভাগে বিভক্ত হয়ে, যেটা আজকে ব্রাহ্মণ, রাজপুত বা ক্ষত্রিয় বা ঠাকুর এবং বৈশ্য বা বানিয়া বলা হয়। তো দেখা যাচ্ছে ভারতে ব্রিটিশরা শাসন করেছে প্রায় 200 বছর। তার আগে বহু বিদেশি শাসক জাতি এদেশে এসেছে। এমনকি আজকে যে মুসলিম যে একটা বিদ্বেষ দেখা যাচ্ছে বর্তমানে, শুধু মুসলিম বিদ্বেষ নয়, এর সঙ্গে আরো অন্যান্যরা ঘৃণা এবং অত্যাচারের শিকার হচ্ছে, সেটা আপনি বললেন। তো সেটা আমি যাচ্ছি না, আমি মুসলিমদের কথাই বলছি। মুসলিম মীর কাসিম প্রথমে আক্রমণ করেছিল ভারতবর্ষ 712 খ্রিস্টাব্দে। তারপরে একে একে মোহাম্মদ গজনবী, মোহাম্মদ ঘুরি, চেঙ্গিস খা, এরাও ভারতবর্ষ আক্রমণ করেছিল। তারপরে কুতুবউদ্দিন আইবক, তারপরে দাস বংশ, তারপরে তুগলক বংশ, খিলজি বংশ, লোদি বংশ, তারপরে মুঘল, পাঠান, এরা এসে কিন্তু ভারতবর্ষের শাসন ক্ষমতা দখল করলো। কিন্তু তখন তারা কিন্তু আজকের এই যে স্বাধীনতার কথা বা বিদেশি বহিরাগত শাসক জাতিদের বিতাড়নের কথা কিন্তু তারা কখনো বলেন।
একদম কিন্তু তারা এটা, হ্যাঁ আমি দাদা একটু বলি আপনাকে, আরো সুবিধা হবে আপনার, হ্যাঁ বলি। যে তারা কখনো এই যত দেখা যাবে আমরা হুন বলি, শক বলি, পাঠান বলি, মোগল বলি, আমরা যে কোনো শাসনদের কথা বলি, যে কোনো শাসকদের কথা বলি, তারা ভারতবর্ষে এসেছে, ভারতবর্ষ শাসন করেছে, আর তাদের রাজসভায় কিন্তু এই ব্রাহ্মণরাই কিন্তু রয়েছে। এবার বিষয়টা কি, ওই সমস্ত শাসকরা কেউ কিন্তু এই ব্রাহ্মণদের রচিত আইন কানুনি গ্রন্থ বা তাদের যে শাসন পদ্ধতি তাতে কিন্তু হস্তক্ষেপ করেনি। তারা প্রত্যেকেই তাদের রাজ্য শাসন করেছে এবং ব্রাহ্মণদের দিয়ে বলেছে, ভাই তোমাদের লোকেদের তোমরা কিভাবে শাসন করবে বলো, আমরাও তাহলে সেই বুঝে চলি। তো ব্রাহ্মণদেরকেও তারা রাজসভায় রেখে দিয়ে এই ব্রাহ্মণদের তৈরি করা যে আইন কানুনি গ্রন্থ আদি, তার মাধ্যমে তারাও অনেক সময় চলেছে। এই জন্য তাদের বিরুদ্ধে আর তাদের স্বাধীনতা করার কোনো ঘোষণা করার কোনো প্রয়োজন আসেনি। ইংরেজদের বিরুদ্ধেও কিন্তু এরা স্বাধীনতা ঘোষণা করতেন না, কিন্তু করলো কবে থেকে, যখন থেকে দেখলো যে এদের এই আইন কানুনি গ্রন্থ মনুসংহিতার টান মেরে ফেলে দিল ব্রিটিশ সরকার, তখন এদের মাথায় নড়ে উঠলো যে তাই তো, আমাদের ক্ষমতা তো এবার যেতে চলেছে। তখন এরা স্বাধীনতা স্বাধীনতা নিয়ে লাফালাফি করেছে। যাই হোক, বলুন আপনি, মূল জায়গায় আসুন আলোচনায়। হ্যাঁ, আপনি আপনার কথার সূত্র ধরেই বলি। এই যে আর্য জাতি ভারতবর্ষে এলো, আমার মতে ভারতবর্ষে যত বহিরাগত জাতি এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, বর্বর, হিংস্র ছিল এই আরিয়ান বা আরিয়ারা। এরা যে নিয়মে আমাদের ভূমিপুত্রদের উপরে শাসন করত, সেটা বর্তমানে আপনি এই যে মনুসংহিতা যে বইটা, এই মনুসংহিতা বই পড়লে ওদের আইন কানুনগুলো জানতে পারবেন। এটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলবো, মনুসংহিতা বইটা কিনলে এটা আপনারা জানতে পারবেন এতে কি কি আইন কানুন আছে। তো যেখানে ভারতীয় ভূমিপুত্রদেরকে শূদ্র বা দাস বা গোলাম বলা হয়েছে, অর্থাৎ তারা গোলামির শেকলে তারা আবদ্ধ করেছে। শূদ্র শব্দের অর্থই হলো দাস বা সেবক। তো এখান থেকে আমি কয়েকটা আইন কানুনের বিষয় একটু পড়ে শোনাবো, তারপর ইংরেজদের আইন কানুন নিয়ে আমি একটু তথ্য আপনাদেরকে দেব। এখানে বলছে মনু, মনু মানে হচ্ছে এই আর্যদের যিনি আইন বা সংহিতা তৈরি করতেন, আইন কানুন রচনা করতেন। মানে মনু কিন্তু কোনো ব্যক্তিগত একজন মানুষ নয়, এটা একটা পদ, যেরকম বর্তমানে আইনমন্ত্রী আমি যতটা জানি। যেরকম মন্বন্তর কথার মধ্যে আপনারা এটা বুঝবেন যে মন্বন্তর মানে মনু, এক মনু থেকে অন্য মনু, মন্বন্তর। তো মনু তার রচিত আইন আমি একটু পড়ে শোনাচ্ছি। দাদা, এই যে মনু যার কথা বলা হচ্ছে, মনু সংহিতা যিনি রচনা করেছেন, ইনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গের সভাকবি ভৃগু নামে একজন ব্রাহ্মণ। বলুন এবার। মনু বলেছেন যে শূদ্র বহু অর্থ সঞ্চয় করতে পারবে না, কারণ তার প্রভূত সম্পদ থাকলে সে গর্ব ভরে ব্রাহ্মণদের উপরে অত্যাচার করতে পারে। অর্থাৎ আর্যদের মধ্যে যারা বুদ্ধিজীবী তারাই হচ্ছে ব্রাহ্মণ। তারপরে বলছে যে পথ দিয়ে আর্য উচ্চবর্ণের লোকেরা যাতায়াত করবেন সেই পথে শূদ্রের মৃতদেহ বহন করা চলবে না। আইন কানুনের ক্ষেত্রেও শূদ্রদের সম্বন্ধে বৈষম্যমূলক ব্যবস্থা রয়েছে। যেমন শূদ্ররা যদি সামান্য অপরাধ করে, লঘু অপরাধ করে, তাদের গুরুতর দণ্ড দেওয়া হতো। আর আর্যরা যদি গুরুতর পাপ করত, গুরুতর অপরাধ করত, তাদের লঘু শাস্তি হতো।
অপরাধী শূদ্রের শাস্তি ছিল অত্যন্ত কঠোর। ব্রাহ্মণকে প্রহার করলে তার হাত কেটে ফেলা হবে, পদাঘাত করলে পা কাটা হবে, ব্রাহ্মণের সঙ্গে এক আসনে বসলে তার কোটি দেশে মানে কোমরে তপ্ত লৌহ দ্বারা চিহ্ন এঁকে তাকে নির্বাসিত করা হবে, অথবা তার নিতম্ব এমন ভাবে ছেদন করা হবে যাতে তার মৃত্যু হয়। ব্রাহ্মণের গায়ে থুতু দিলে তার ওষ্ঠ ছেদন করা হবে, মানে জিভ কেটে ফেলা হবে। মূত্র পুরুষ নিক্ষেপ করলে যথাক্রমে তার লিঙ্গ ও মলদ্বার ছেদন করা হবে। অর্থাৎ এই যে মূত্র নিক্ষেপের কথা এইখানে আসাতে আমার মনে পড়ে গেল, কয়েকদিন আগে একজন আর্যপুত্র, তিনি মধ্যপ্রদেশে বসবাস করেন, মানে সেই আগে যেটাকে আর্যাবর্ত বলা হতো, সেই আর্যাবর্তের এক আর্যপুত্র এক ভূমিপুত্র তরুণ যুবকের মাথায় পেচ্ছাপ করে দিচ্ছে। সে এতটা ভীত সন্ত্রস্ত যে সে তার প্রতিবাদও করছে না। তো ওরা যদি মাথায় পেচ্ছাপ করে দেয় তাহলে সেটা কিন্তু ভূমিপুত্ররা নীরবে সয়ে যেতে হবে, কিন্তু ভূমিপুত্ররা যদি ওদের মাথায় পেচ্ছাপ করে দেয় তাহলে কিন্তু সবকিছুই ছেদন হয়ে যাবে। তাই এই হচ্ছে তখনকার আইন, আর্যদের তৈরি আইন। এইবার ইংরেজদের তৈরি আইন কানুন সম্পর্কে আমি কয়েকটা তথ্য দেব এবং এটা বোঝাতে চাইবো যে কেন এই আর্যপুত্ররা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ধীরে ধীরে তারা গর্জন করতে শুরু করলো। প্রথম দিকে তারা তো, আপনি যেটা বললেন, তারা স্বায়ত্ত শাসন চেয়েছিল, মিলেমিশে থাকতে চেয়েছিল এবং মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়াতে তারা খুশিও হয়েছিল। ইংরেজি ভাষা শিখে তারা বেশ কেরানির চাকরি টাকরি করে তারা সাংসারিক উন্নতিও করছিল, জাগতিক উন্নতি করছিল। এটা তারা যখন যে বহিরাগত শাসকরা আসে তখনই তারা এটা করে থাকে, তাদের মতো রূপ ধারণ করে। হ্যাঁ, তারা যুগ উপযোগী ভাবে এটা করে থাকে। কখনো মানে দরকার হলে বেটি দিয়ে রুটি বেটির সম্পর্ক করেও এটা তারা করে। যেরকম আমরা মুঘল সম্রাটদের ঘরে অনেক আর্য কন্যাদেরকে আমরা বধূ হিসেবে দেখতে পাই। তো ইংরেজ শাসন কখন তাদের কাছে তেতো লাগতে লাগলো সেই কথাটা বলি। যখন ভারতের ভূমিপুত্ররা ইংরেজদের কাছ থেকে কিছুটা লাভবান হতে থাকলো এবং ধীরে ধীরে তার ভারতীয় ভূমিপুত্রদের উপরে তাদের যে একটা কবজা ছিল, সেই কবজাটা যখন হাত ফসকে যেতে লাগলো, তখন তারা ইংরেজদের বিরুদ্ধে ধীরে ধীরে বিক্ষোভ দেখাতে শুরু করলো। সেই আইনগুলো আমি বলবো, ইংরেজ শাসকরা যে আইনগুলো তৈরি করেছিল, এই আইনগুলো বা তথ্যগুলো আপনারা জানলেই বুঝতে পারবেন যে কেন এরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করলো, যেটা মঙ্গল পাণ্ডে শুরু করেছিল 1857 সালে। তো আমি তথ্যগুলো এক এক করে বলি, যেগুলো আমার মনে আছে বা দিতে পারবো। 1773 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেগুলেটিং অ্যাক্ট পাশ করে বিচার ব্যবস্থায় সমতামূলক বিধান ফিরিয়ে আনেন। অর্থাৎ আগে যেটা মনু সংহিতার যে আইনটা দেখলেন, বৈষম্যমূলক আইন, সেই আইনটা তারা বাতিল করে দিয়ে সমতামূলক বিধিবিধান তৈরি করতে লাগলেন। মানে সেখানে জাতি ধর্ম বর্ণ না দেখে সবার জন্য সমান আইন তারা চালু করতে লাগলেন। 1795 খ্রিস্টাব্দে অধিনিয়ম 11 দ্বারা শূদ্রদের সম্পত্তি রাখার অধিকার প্রদান করলেন।
এর আগে তাপস, আমি একটু মনুসংহিতা আমরা, আমার হ্যাঁ একটু হ্যাঁ, কাজ এসে পড়েছে, বুঝলে তো। আমি একটু আচ্ছা। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। একটু বেরিয়ে আচ্ছা যেতে ঠিক হবে। আছে। ওহো, তাহলে দাদা ঠিক আছে, আপনাকে নমস্কার। হ্যাঁ, পরে নমস্কার। কখনো, আমাদের তো হ্যাঁ এটা একটা বড় বৃহৎ একটা জায়গা, বড় বৃহৎ আলোচনা তো হ্যাঁ হ্যাঁ, 1-1.5 ঘন্টার মধ্যে করা সম্ভব হবে না। পরে আমরা এই বিষয়ের পরে অবশ্যই আবার আলোচনা রাখবো, তখন ঠিক আপনার কাছ থেকে আমরা আরো অনেক তথ্য আমরা জানতে চাইবো। ঠিক আছে তাহলে। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, শুভরাত্রি। জয় হরিচাঁদ। তাহলে এর আগে আমরা দেখেছি শূদ্রদের সম্পদ, বেশি সম্পদ সঞ্চয় করার কোনো নিয়ম ছিল না, কারণ সম্পদ বেশি সঞ্চয় করলে তারা যদি আহ উপরে যারা রয়েছে তাদেরকে অমান্য করতে শুরু করে আর্যদেরকে, এই জন্য তাদের সম্পত্তি রাখার অধিকার ছিল না। 1795 সালে অধিনিয়ম 11 দ্বারা সেই আইন বাতিল করে শূদ্রদের সম্পত্তি রাখার অধিকার দান করলেন। 1804 খ্রিস্টাব্দে অধিনিয়ম 3 দ্বারা কন্যা ভ্রূণ হত্যা করাকে বেআইনি ঘোষণা করলেন ইংরেজ সরকার। এর আগে কিন্তু কন্যা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আফিম বেটে বা ওই ধূত্র লাগিয়ে মায়ের নাহলে স্তনে নুন দিয়ে, খাইয়ে। হ্যাঁ, কন্যাকে হত্যা করা হতো। হুম। বা মাটিতে গর্ত করে সেই গর্তে দুধ ঢেলে তার মধ্যে, ওই দুধের মধ্যে ডুবিয়ে কন্যা সন্তানকে মেরে ফেলা হতো। এটা কিন্তু 1804 খ্রিস্টাব্দে ইংরেজরা বন্ধ করে দিলেন। তাহলে এইগুলো যারা করত, যারা এই আইনগুলোকে সাপোর্ট করত, এই আইনগুলো যারা করেছিল, আঘাতটা কাদের বুকে গিয়ে লাগতে লাগলো? তাদের বুকে লাগতে লাগলো, তাই না? আর এই আইনগুলো বিশেষভাবে প্রযোজ্য ছিল তাদের মধ্যেই, অর্থাৎ বর্ণবাদীদের মধ্যে এই নিয়ম কানুনগুলো ছিল। একটা কন্যা সন্তান হলে তাকে দুধের মধ্যে দিয়ে হোক, নুন খাইয়ে হোক, আফিম খাইয়ে হোক, অথবা দুধের ফল বেটে খাইয়ে হোক তাকে হত্যা করার নিয়ম, এটি বর্ণবাদীদের মধ্যেই ছিল। হুম। ভারতীয় মূল নিবাসীদের মধ্যে কিন্তু এই নিয়মটি চালু ছিল না। আচ্ছা, মূল নিবাসীদের বা ভারতের ভূমিপুত্রদের সঙ্গে যেটা করা হতো সেটা আমি আর বলছি। হুম। পুত্র সন্তান যখন হতো, তাদের প্রথম পুত্র সন্তানটাকে তারা কিন্তু, এখানে আর একটা কথা আসবে, শুদ্ধিকরণ নামে একটা ব্যাপার ছিল। সেই অবশ্য। শুদ্ধিকরণটা বন্ধ করা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। এই শুদ্ধিকরণটা কি? শুদ্ধিকরণটা হচ্ছে ভারতের ভূমিপুত্র আহ কোনো যুবক বিয়ে করলে তার স্ত্রীকে প্রথম 3 রাতের জন্য চিন্তা। হুম। ব্রাহ্মণের কাছে রেখে আসতে হতো। তিনি আহ ওই নারীকে শুদ্ধ করে দিতেন, হুম। তারপরে ওই নারী স্বামীর ঘরে আসতো। ঠিক। তো এইটা বন্ধ করে দিয়েছিল ব্রিটিশ সরকার 1819 খ্রিস্টাব্দে। তার মানে বুঝুন, মজা লোটার যে জায়গাটা ছিল সেটাও ইংরেজরা বন্ধ করে দিল। এবার এদের গর্ভে যদি প্রথমে পুত্র সন্তান হতো, তাহলে কিন্তু ওই সন্তানকে আবার নানা রকম ভয় ভীতি কুসংস্কার ইত্যাদির মাধ্যমে ওই পুত্র সন্তানকে মেরে দেওয়া হতো। এটাও কিন্তু ব্রিটিশরা বন্ধ করে দিয়েছিলেন। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন বানিয়ে শিক্ষা গ্রহণে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে সমান অধিকার দিয়েছিলেন। আবার ওই 1813তেই দাস প্রথার বিলোপ ঘটিয়েছিলেন। এখনো যে বহু মানুষের নামের শেষে দাস দেখা যায়, এই দাস প্রথা কিন্তু বিলোপ করেছিল ব্রিটিশ সরকার এসে। মুঘল পাঠান এর আগে যারা ছিল তারা কিন্তু এগুলোতে হাতই দেয়নি, যে তোরা যা পারিস করে যা, ওদিকে আমরা দেখতে যাব না, আমাদের রাজ ক্ষমতাটা ঠিকঠাক থাকলেই হলো। অবশ্য কয়েকজন ব্যতিক্রম ছিলেন, যেরকম টিপু সুলতান ছিলেন দক্ষিণ ভারতে,
তিনি কিন্তু ওই ভারতীয় ভূমিপুত্রদের নারীদের যে স্তন কর আদায় করা হতো, মানে ব্রেস্ট ট্যাক্স, মানে নারীদের শরীরের উপরের অংশটা খোলা থাকতো, ঢাকা রাখা যেত না, আর ঢাকতে গেলে কর দিতে হতো। এটা দক্ষিণ ভারতে ছিল। এটা অবশ্য টিপু সুলতান বন্ধ করেছিলেন একটা হৃদয় বিদারক ঘটনা ঘটার পরে। একজন নারী তার স্তন কেটে ট্যাক্স হিসেবে দিয়েছিলেন। তারপর থেকে নারীটার নাম ছিল নাঙ্গেলি। আচ্ছা, আর একটা কথা বলি, নরবলি। এই নরবলি দিয়ে যে পুজো হতো, এটা আমরা আগে শুনেছি, এখনো দেখি ছবি টবিতে, অনেক প্যান্ডেলেও বানায় দেখি। তো এই নরবলিটা কিন্তু নিষিদ্ধ হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। তাই এই নরবলিতে যেসব নারী পুরুষকে বলি দেওয়া হতো বা হত্যা করা হতো, আমি বলবো খুন করা হতো, তাই এটা কি আর্যপুত্র কন্যাদেরকে করতো? না, এটাই ভারতীয় ভূমিপুত্রদেরকেই করতো, যাদেরকে এরা নাম দিয়েছে শূদ্র বা দাস বা গোলাম। তাহলে এই নরবলি প্রথাটাও বন্ধ করে দিল। তার মানে ধীরে ধীরে আর্যদের কর্তৃত্ব শিথিল হতে থাকলো। সমাজে তারা যে সমাজপতি সেজেছিল, হত্যাকর্তা ছিল, সমস্ত ক্ষমতা তাদের হাত থেকে বেরিয়ে যেতে লাগলো। 1833 খ্রিস্টাব্দে চাকরিতে ভেদভাব বন্ধ করে যোগ্যতার উপর ভিত্তি করে সরকারি চাকরি, মানে ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করার জন্য যোগ্যতাকে কিন্তু প্রায়োরিটি দেয়া হলো, কোনো জাতি ধর্ম বর্ণকে প্রায়োরিটি দেয়া হলো না। তারপরে জানেন সবচেয়ে জঘন্য এবং নিষ্ঠুর প্রথা আরেকটা ছিল, যেটা অবশ্য আমাদের মধ্যে ছিল না, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটা কিন্তু আর্যদের মধ্যেই ছিল। এখন এরা হিন্দুদের মধ্যে ছিল বলে চালাচ্ছে, কিন্তু হিন্দু বলে এরা কিন্তু একটা গোলমাল পাকিয়ে ফেলে হিন্দু শব্দটা নিয়ে। আসলে এটা আর্যদের মধ্যে ছিল। তো এই সতীদাহ প্রথাটাও বোধহয় সম্ভবত 1828 বা 29 সালে রাজা রামমোহন রায়, যিনি ছিলেন একজন উচ্ছৃঙ্খল, তাদের কাছে মানে উচ্ছৃঙ্খল ব্রাহ্মণ পুত্র, রাজা রামমোহন রায়কে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তা এই উচ্ছৃঙ্খল ব্রাহ্মণ পুত্র ইংরেজদের সহযোগিতায় সেই সতীদাহ প্রথাও বন্ধ করে দিলেন। 1835 সালে দাদা একটু এই যে উচ্ছৃঙ্খল কথাটি বললেন, এটা একটু আপনি ক্লিয়ার করবেন, না হলে হয়তো আমাদের দর্শকরা মানে ভাববেন উচ্ছৃঙ্খল হচ্ছে কোট আনকোট। আমি বলি কোট আনকোট। হ্যাঁ, বুঝেছি আমি। আপনি কি মানে বলছেন আমার কাছে উচ্ছৃঙ্খল নয়, আমার কাছে হ্যাঁ, সেটাই আমি বলছি যে আপনি একটু খুলে বলবেন। আমার কাছে উচ্ছৃঙ্খল নয়, ব্রাহ্মণদের নজরে উচ্ছৃঙ্খল পুত্র ছিলই হচ্ছে রাজা রামমোহন, তার জন্য তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল। সে ইংরেজদের সহায়তায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। আমার কাছে রামমোহন রায় উচ্ছৃঙ্খল নয়, তিনি আমার কাছে মহামানব, মহাপুরুষ। একদম একদম একদম, ব্যাস ঠিক আছে, ক্লিয়ার হবে। তো 1835 সালে এই প্রথম পুত্রকে গঙ্গাসাগরে বিসর্জন দেওয়াটা, সেটাও ইংরেজরা বন্ধ করে দিল। তাহলে ওদের হাতে আর রইলটা কি? তারপরে শূদ্ররা চাকরি বাকরি করতে শুরু করলো, তাদের অবস্থার উন্নতি করতে শুরু করলো। তাহলে ওরা বুঝতে পারলো এইভাবে চলতে থাকলে ধীরে ধীরে আমাদের কাছ থেকে রাজ ক্ষমতাটা ভারতের ভূমিপুত্রদের হাতে চলে যাবে। এই জন্য তারা ইংরেজদের বিরুদ্ধে এক সময়, প্রথম দিকে নয়, ধীরে ধীরে তারা তাদের আন্দোলনের মাত্রা বাড়িয়ে ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেন। হ্যাঁ দাদা, এবার একটা কথা, হ্যাঁ বলুন। ভারতের স্বাধীনতা সংগ্রাম যদি
গান্ধী, নেহেরু, সুভাষচন্দ্র বসু এদের সংগ্রামটাকে যদি স্বাধীনতা সংগ্রাম বলতে হয়, তাহলে এই যে ভূমিপুত্র, ভারতীয় ভূমিপুত্রদের মধ্যে যারা তাদের মানুষের মুক্তির জন্য লড়াই করছিলেন, তারাও কিন্তু স্বাধীনতা সংগ্রামী, কিন্তু তাদেরকে কিন্তু স্বাধীনতা সংগ্রামী বলা হয় না। কারণ ইতিহাস তারাই লেখে যাদের হাতে কলম থাকে এবং যারা বিজয়ী হয়। যারা ক্ষমতায় থাকে। যারা ক্ষমতায় থাকে, কলম তাদের হাতে থাকে। আমি বর্তমানে এই MA পলিটিক্যাল সায়েন্স নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে MA করছি। তো সেখানে আমি একটা জায়গায় সূচিপত্রে দেখছি ভারতের যে বিভিন্ন আন্দোলনগুলো, সেখানে একটাকে বলা হচ্ছে স্বদেশী আন্দোলন, আর বাকি যে আন্দোলনগুলো হয়েছে কোনোটাকে বলা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ, কোনোটাকে বলা হচ্ছে দলিত আন্দোলন, একদম। কোনোটাকে বলা হচ্ছে চুয়াড় বিদ্রোহ। মানে এদের গুলো হচ্ছে জাতিগত আন্দোলন, জাতিগত একটা স্টাম্প দিয়ে দিচ্ছে, আর ওদের আন্দোলনটা হচ্ছে স্বদেশী আন্দোলন। কিন্তু এই যে স্বদেশটা তো ওদের নয়। দেশটা যাদের তাদেরকে পরাধীন পদানত করে রেখে তারা ইংরেজদের কাছ থেকে ক্ষমতা নিজেদের হাতে নেবার জন্য তাদের আন্দোলনটাকে স্বদেশী আন্দোলন বলে তারা চালাচ্ছে। তো এই হলো কারণ, যে কারণে ভারত থেকে ব্রিটিশদেরকে হটাবার পরিকল্পনা শুরু করেছিলেন তারা। আর ভারতবর্ষে, স্বাধীন ভারতে আমরা যেটুকু স্বাধীনতা পেয়েছি, এই যে আমরা অনলাইনের মাধ্যমে আমরা আলোচনা করছি, এই স্বাধীনতা আমাদের সংবিধানে আমরা পেয়েছি। আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের মধ্যে যারা সংগ্রামী লড়াকু মানুষ ছিলেন, আমাদের মুক্তির জন্য লড়েছেন, অনেকেই আছে। যেরকম মহারাষ্ট্রে জ্যোতিবা ফুলে ছিলেন, তিনি লড়াই শুরু করেছিলেন ইংরেজ আমলে। পূর্ববঙ্গে হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য পুত্র গুরুচাঁদ ঠাকুর লড়াই শুরু করেছিলেন। এরকম আরো অনেকে শুরু করেছিলেন। সেই লড়াইয়ের ফসল আমরা ভোগ করছি, তার জন্য কিছুটা স্বাধীনতা আমরা কিন্তু ভোগ করছি। আজকে লেখাপড়া শিখতে পারছি, চাকরি বাকরি করে এই জায়গায় কিন্তু আমরা অনলাইনে আলোচনা করতে পারছি। তাহলে আমাদেরকে যারা স্বাধীনতা দিয়েছে তারা হলো আমাদের ভারতীয় মূল নিবাসী সমাজের যেসব ভূমিপুত্র, মহাপুরুষ, মনীষীগণ ছিলেন, তাদের মুক্তির লড়াইটাই কিন্তু আমাদের স্বাধীনতার লড়াই ছিল। কিন্তু আমাদের ইতিহাসটাকে সেভাবে লেখা হয় না। দলিত আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, অমুক তমুক ইত্যাদি বলে ইতিহাসে কোন রকমে জায়গা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা একটু শক্তিশালী হওয়ার কারণে পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের বইয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া আন্দোলনটাকে কিছুটা সিলেবাসে ঠাঁই দিয়েছে। সেটা তারা দিতে বাধ্য হয়েছে। তো সুতরাং এক কথায় বলতে গেলে স্বাধীন ভারতে ভারতীয় ভূমিপুত্র যারা, তারা আজও পরাধীন। আবার তারা আবার পরাধীনতার শৃঙ্খলে আবার নতুন করে তারা আবদ্ধ হতে যাচ্ছে। এটা বর্তমানের অবস্থা দেখে আমি বুঝতে পারছি। আপনি যেগুলো বলছিলেন, সেই মনুসংহিতার আইন কানুন তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তারা হিন্দুত্বের নাম নিয়ে আসলে যে মনুবাদী আর্যাবর্ত তৈরি করতে চাইছে, এটা অধিকাংশ শূদ্র তারা বুঝতে পারছে না। হিন্দু হিন্দু করে এদের মাথাটা খারাপ করে দিচ্ছে। বর্তমান ভারতের যে
জাতীয় পতাকা। আপনি যে কথা বললেন আমি সেই উদ্দেশ্যে একটা কথা বলবো, যেমন রাজস্থানের উন্নত প্রযুক্তিতে যে হাইকোর্ট তৈরি করা হয়েছে, এটি বলছেন হচ্ছে আমাদের কাছে পৌরাণিক সুমন। তিনি বলছেন যে রাজস্থানে উন্নত প্রযুক্তিতে যে হাইকোর্ট তৈরি করা হয়েছে সেখানে বিশাল মনু মহারাজের মূর্তি বানানোর কারণ কি? যেখানে হাইকোর্ট, সেই কোর্টের সামনে দেশের কোনো কাউকে রাখা হোক, কিন্তু মনু মহারাজের মূর্তি বানিয়ে একদম উচ্চ মূর্তি বানিয়ে রাখার এর কি কারণ, কি হতে পারে? হ্যাঁ, এরা তো মনু সংহিতার আইন কানুনে ফিরিয়ে আনতে চায়, এরা মনুকেই তাদের আইডল হিসেবে মানে। একদম। আমি আপনার আলোচনায় ফিরে যাব দাদা, তার আগে যে আলোচনাগুলো আমাদের কাছে আপনি করছিলেন মাঝ থেকে আমি একটু আপনার কাছ থেকে নিয়ে আমি একটু আলোচনায় প্রবেশ করব, কারণ যে জিনিসটা আমাদের দর্শকদের আমি মনে করি জানানোর প্রয়োজন। যখন পুনা চুক্তি হয়েছিল সেইখানে বলা হয়েছিল যে যাতে আমাদের প্রত্যেকটা তপশিলি জাতির মানুষ যারা, তারা স্বতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সেই যে চুক্তিটা বানচাল করবার জন্য মহাত্মা গান্ধী কি করলেন? আমরণ অনশন করলেন। তার এই অনশনের ফলে আম্বেদকরের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন যাওয়া শুরু করলো এবং তারা বললেন যে যেভাবেই হোক তোমার এই চুক্তি বাতিল করতে হবে, মহাত্মার প্রাণ রক্ষা করতে হবে। প্রথম দিকে যদিও রাজি ছিলেন না আম্বেদকর, কিন্তু শেষমেশ তিনি যখন রাজি হলেন এবং তিনি গেলেন মহাত্মার সঙ্গে দেখা করলেন, দেখা করে নিজে হাতে তাকে জল খাইয়ে তার অনশন ভাঙলেন এবং পুনা চুক্তি ক্যান্সেল হলো। এ বিষয়ের পরে তখন বাংলার বিভিন্ন সংগঠন তাদের আম্বেদকরের উপরে ক্ষিপ্ত হয়েছিল। বিশেষভাবে একটি কথা যেমন আমি বলতে পারি, বাংলার শার্দুল রসিকলাল সে সময় বিশ্বকে হকচকিয়ে ঘোষণা করেছিলেন, একটি গান্ধী মরে গেলে জাতির কিছু যায় আসে না। এরকম বহু গান্ধী অপৃশ্যদের মাঝে শৈশবেই মরে গেছে ব্রাহ্মণদের অত্যাচারে। যে গান্ধীজি তিনি চাইতেন না যে কোনোভাবে আমাদের এই তপশিলীরা নির্বাচনে পৃথকভাবে অংশগ্রহণ করুক। শুধু তপশিলি না, আমরা দেখতে পারবো ইতিহাসের দিকে তাকালে মুসলমানরা তৎকালীন সময়ে তারা দাবি করেছিল যে তারা যত পার্সেন্ট আছে সেই পার্সেন্ট অনুযায়ী তাদের সংরক্ষণ দেওয়া হোক, সেই পার্সেন্ট অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। তাতেও তৎকালীন সময়ের কংগ্রেস তথা মহাত্মা গান্ধী এবং গান্ধীর যে সমস্ত চেলাবেলারা ছিল তারা কিন্তু সে শর্ত মেনে নিতে রাজি হয়নি। এর মধ্যে অনেক ঘাত প্রতিঘাত ঘটতে থাকে। তার মধ্যে থেকে জিন্না সাহেব তখন দাবি করেছিলেন যে যেহেতু আমাদের সমান অধিকার দেওয়া হবে না, আমাদের স্বতন্ত্র নির্বাচন লড়তে দেওয়া হবে না, তাহলে আমাদের এই মুসলমানদের জন্য একটা আলাদা দেশ দেওয়া হোক, আলাদা একটা প্রদেশ আমাদের ভাগ করে দেওয়া হোক। ঠিক এই জায়গাটা কি একটা সন্ধান খুঁজছিলেন গান্ধীবাদীরা, আর তারা সেইটাকেই লুপে নিলেন এবং তিনি একদম সরাসরি তাতে রাজি হয়ে গেলেন এবং নেহেরুকে দিয়ে খবর পাঠালেন এবং গান্ধী নিজেও বললেন যে আমরা এতে রাজি আছি। পাকিস্তান নামে একটা আলাদা প্রদেশ তাদের আমরা দিয়ে দিতে চাইছি পাঞ্জাব থেকে, এবং বঙ্গ থেকে মানে বাংলাদেশ থেকে কিছু অংশ তাদের দিয়ে বা সম্পূর্ণ বঙ্গদেশ তাদের দিয়ে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসাবে আলাদা একটা দেশ দিতে চাই। এ বিষয়ের পরে আমরা দেখা যায় যে জিন্না তিনি নিজে বলছেন যে জিন্না বললেন যে আমার জীবনে আমি স্বতন্ত্রভাবে পাকিস্তানকে একটা আলাদা দেশ হিসাবে দেখতে পারবো
এটা আমি কোনোদিনই ভাবিনি। কংগ্রেসের উপরে প্রেসার দেওয়ার জন্য আমার এই দাবিটি ছিল যে আমাকে আলাদা দেশ করে দেয়া হোক। তারা যে এত সহজে আমাকে আলাদা দেশ করে দেবে বলে রাজি হয়ে যাবে, যেটা আমার কল্পনাতেও ছিল না। মহাত্মা গান্ধীর একটা চিঠি আপনাদের সামনে আমি পাঠ করব, যে চিঠিটি আমার পাঠ করার ইচ্ছা এই মুহূর্তে জাগছে, যে গান্ধীর চরিত্র তথা বর্ণবাদীদের চরিত্র কেমন ছিল সেটা দেখাবার জন্য, গান্ধীর চরিত্র বুঝাবার জন্য যেটা পাঠ করবো এটা হচ্ছে জাগরণ পত্রিকায় 30শে জুন 1947 সালে প্রকাশ হয়েছিল, যেটা কিনা 24শে জুন প্রকাশ হয়েছিল আনন্দবাজার পত্রিকায়। সেখানে লেখা হচ্ছে, তপশিলীদের একজন প্রতিনিধি তিনি লিখছেন, তপশিলীরা পাকিস্তান রাষ্ট্রে পৃথক নির্বাচন পাইবে বলিয়া গান্ধীজি শিহরিয়া উঠিয়াছেন। তাহার এই শিহরণের মানে কি তাহা আমরা তাহাকে জিজ্ঞাসা করতে পারি কি? তপশিলী দিগকে রাজনৈতিক ক্ষমতা হইতে বঞ্চিত রাখিয়া চিরকাল তাহাদিগকে হিন্দু সমাজের নিম্ন স্তরে রাখাই কি তাহার প্রধান উদ্দেশ্য? তপশিলীরা পৃথক নির্বাচনের সাহায্যে রাজনৈতিক ক্ষমতা লাভ করিলে এবং তাহাদের জন্য সংখ্যা অনুপাতে চাকুরির হার সংরক্ষিত করিলে তাহারা শীঘ্র শীঘ্র উন্নত হইতে পারিবে, ফলে তাহাদের মধ্যে শিক্ষা ও যথেষ্ট প্রসার লাভ করিবে। তখন কেহ আর তাহাদিগকে ঘৃণা বা অবজ্ঞা করিতে পারিবে না। এই ক্ষুদ্র অমোঘ সত্যটাও কি মিস্টার গান্ধী বুঝিতে অক্ষম? তারপরে তারা আরো বলছেন, হিন্দুস্তান রাষ্ট্রে তপশিলীদের জন্য কোনো পৃথক নির্বাচন এবং চাকুরির হার সংরক্ষিত হইবে না, তাহা আমরা জানি, কিন্তু ভিন্ন রাষ্ট্রে তপশিলী জাতির কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা হয় তাহাতেও তিনি প্রতিবন্ধকতা হইয়া দাঁড়াইবেন। ইহাকে আমরা তপশিলীর দরদ না শত্রুতা বলিব, তাহা বিচারের ভার তপশিলী জাতির জনসাধারণের উপরেই ছাড়িয়া দিলাম। তপশিলীরা পৃথক নির্বাচন পাইলে তাহারা হিন্দু থাকিবে না, ইহা অপেক্ষা অসার যুক্তি আর কিছুই থাকিতে পারে না। খ্রিস্টান জাতির মধ্যে তিনি পৃথক নির্বাচন থাকা সত্ত্বেও তারা খ্রিস্টান থাকিল, কাজেই হিন্দুদের মধ্যে তপশিলীদের অর্থনৈতিক ও শিক্ষানৈতিক অনগ্রসরতার জন্য সাময়িক পৃথক নির্বাচন হইলে তাহারা হিন্দু ধর্ম হইতে পৃথক হইবে না। অনেকে মিস্টার গান্ধীকে তপশিলীর দরদি বলিয়া ব্যাখ্যা করেন, কিন্তু আমরা তাহাকে তপশিলীদের শত্রু বলিয়াই মনে করি। 1947 সালের 24শে জুন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর। তাহলে আমরা এই সমস্ত তথ্য আদি দেখে আর এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে যাওয়া হয়, একদম পার্ট পার্ট করে আমি আলোচনা করতে পারি যে ওই সময়ে যে বিড়লা কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট যারা ছিল, মহাত্মা গান্ধীর সঙ্গে আরো যারা যারা ছিল, এদের রাজনৈতিক অভিসন্ধি কি ছিল, কি কারণে এই রাতারাতি পিছিয়ে পড়া চন্ডাল জাতিকে নমশূদ্র জাতি বলে শূদ্র জাতির এই হিন্দু জাতির মধ্যে গণনা করা হলো, কি কারণে রাতারাতি এই বি.আর. আম্বেদকরকে জোর করে পুনা চুক্তির থেকে সরিয়ে এনে তপশিলীদের পৃথক নির্বাচন থেকে সরিয়ে আনা হলো, কি এমন কারণ ঘটেছিল যে পাকিস্তান নামক আলাদা রাজ্য তারা দিতে রাজি হয়ে গেল। এর সমক্ষ আলোচনা নিয়ে পরবর্তীকালে আমরা কোনো একটা অনুষ্ঠান অবশ্যই আমরা করব, কারণ এটা একটা বৃহৎ প্ল্যাটফর্ম, বৃহৎ আলোচনার জায়গা, বৃহৎ একটা আলোচনার দিক। তো সেই দিকটি এত সহজে এত সংক্ষেপে তুলে ধরা সম্ভব নয়। তাই অয়নদাকে এবং আমাদের লক্ষ্মীনারায়ণ বাউল দাস দাদাকে খুব আন্তরিকভাবে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। দাদা, আমাদের অনেকটা সময় হয়ে গেছে, এতটা সময় আমরা লাইভ করেছি, আমাদের সঙ্গে দর্শক জুড়ে রয়েছে এইটুক সময় পর্যন্ত, তাই সমস্ত দর্শকদেরও আমরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।